এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমানের বাবা আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সকাল 8:45টায় চিকিৎসাধীন অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। বার্ধক্যজনিত কারণে তিনি শারীরিকভাবে কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে, 2 কন্যা সহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। বাদ জোহর এনাম মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা শেষে সাভার নয়াবাড়ি কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সহ সাভারের রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তাগণ ও গণমাধ্যম কর্মী সহ সকল স্তরের মানুষ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা এবং রুহের মাগফিরাত কামনা করেন। বাংলাদেশ ও পাকিস্তান ভবিষ্যতে শিক্ষা খাতে একত্রে কাজ করবে জানিয়ে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক বলেছেন, বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় নিতে অনুপ্রাণিত করা হচ্ছে। পাকিস্তানের বেশ কিছু মানসম্মত বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে পড়তে গেলে শিক্ষার্থীদের ব্যাপারে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি। রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। Corridor is opening. The relation of Pakistan and Bangladesh will take a new phase. Anyway, we are now two different countries. We could have our competitions. I see and all these academicians sitting in front of me. I think in near future we'll offer the same scholarship, vice versa, from Pakistan to Bangladesh also. Am I right? নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ পারিবারিক সচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি দারিদ্রতা দূর করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় তিনি এ মন্তব্য করেন। বলেন, সবাই নিজ নিজ জায়গা থেকে দেশ গঠনে কাজ করলে ইতিবাচক পরিবর্তন সম্ভব। প্রতিটি নারী যেন নিজের ভবিষ্যৎ গড়তে পারে, সেজন্য তাদেরকে উদ্যোক্তা হতে সহায়তা করতে হবে। নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে মন্তব্য করে ডাক্তার জুবাইদা রহমান বলেন, কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিতে মানবিক সমাজ গড়ে তুলতে হবে। সরকারের সাফল্যের জন্য নিরপেক্ষ পুলিশের বিকল্প নেই জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশকে হতে হবে সাধারণ মানুষের আস্থার প্রতীক। তিনি বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। কেউ যেন সাম্প্রদায়িক নাশকতামূলক কর্মকাণ্ডে না জড়ায়, সেদিকে সতর্ক নজর রাখতে পুলিশকে নির্দেশ দেন সরকার প্রধান। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে বাংলাদেশ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের তিনি এসব কথা বলেন। এ নিয়ে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। পুলিশ সপ্তাহ উপলক্ষে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ অনুষ্ঠানের আয়োজন করা হয় তাঁর তেজগাঁও কার্যালয়ে। শুরুতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেদের বক্তব্য তুলে ধরেন। বাহিনীর শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সবাইকে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমান পরিবর্তনশীল বিশ্ব এবং আমাদের সামাজিক বাস্তবতায় পুলিশিং আর কেবল অপরাধ দমনের মধ্যে সীমাবদ্ধ নেই। আপনাদের জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জনগণের জন্য সরকারের নেয়া নানা পদক্ষেপের উল্লেখ করে বলেন, জনগণের আস্থার জায়গা হতে হবে পুলিশকে, কোনো দল বা গোষ্ঠীর হাতিয়ার নয়। শুধু জনবান্ধব নয়, আমরা চাই মানুষের একটা আস্থা তৈরি হবে, আপনার একটা আস্থার জায়গা হবেন, মানুষের সাধারণ মানুষ একটা আস্থার জায়গা হবে। সুতরাং পুলিশ প্রশাসন সফল হতে কার্যত সেটা সরকারের সফলতা হিসাবেই বিবেচিত হয়। দুর্নীতি সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। কোনো ব্যক্তি বা দল কিন্তু আপনাদের নয়, বরং আপনারাই কিন্তু আইনের রক্ষক। দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জনগণের শান্তি নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ যেন সাম্প্রদায়িক নাশকতায় না জড়ায় তা নজর রাখতে হবে। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটি কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। সাম্প্রদায়িক যে সম্প্রীতি, এটি এই জন্যই আমাদেরকে বজায় রাখতে হবে। কঠোরভাবে এটিকে আমাদের এনশিওর করতে হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল সহ বিভিন্ন প্রসঙ্গের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিগত দিনে অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে জনগণের ঋণের বোঝা বেড়েছে। পার্শ্ববর্তী দেশে ভূপেন হাজারিকা ব্রিজ, কোয়াইট সিমিলার ব্রিজ, বরং একটু লম্বা বোধহয় ভূপেন হাজারিকা ব্রিজ,
সেটিও 14 না 15,000 কোটি টাকার মধ্যে করা হয়েছে, বা পদ্মা ব্রিজের খরচ পড়েছে 54 না 56,000 কোটি টাকা। এই অপ্রয়োজনীয় খরচগুলো না হতো তাহলে আপনাদের সহ আর্মির বলেন, এয়ারফোর্সের বলেন, নেভির বলেন, সহ শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আরো বেটার কিছু করতে পারতাম। প্রধানমন্ত্রী বলেন, যোগ্যতা, মেধা ও দক্ষতাই হবে চাকুরিতে পদোন্নতির ভিত্তি। লক্ষ্য হবে জনসেবা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বলা যায় হামের ধকল কাটতে না কাটতেই শ্বাসকষ্ট আর নিউমোনিয়ার মতো মারাত্মক জটিলতায় পড়ছে শিশুরা। রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতালে আসা এমন মুমূর্ষু শিশুদের বাঁচাতে রীতিমতো যুদ্ধ করছেন চিকিৎসকরা। হাসপাতালটিতে বর্তমানে হাম আক্রান্তদের জন্য মাত্র 14টি পিআইসিইউ থাকলেও রোগী কয়েক গুণ। এ অবস্থায় জেলা পর্যায়ে আইসিইউ ও সেন্ট্রাল অক্সিজেন সেবা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। এ নিয়ে দেখুন নাহিদ প্রেসের রিপোর্ট। 8 মাস বয়সী বোন সোহাকে সুস্থ করে তুলতে 5 বছর বয়সী ভাই সাজ্জাদের এই চেষ্টা। ভোলা জেলার রতনপুর থেকে রাজধানীর বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে সোহাকে নিয়ে আসা হয়েছে বাংলাদেশ শিশু হাসপাতালে। হাম পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে টানা 10 দিন আইসিইউতে ছিল এই শিশু। নিস্তেজ হয়ে পড়া বোনকে স্বাভাবিক করতে পাশে বসে সারাক্ষণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বড় ভাই সাজ্জাদ। প্রাইভেটে একদিন ভর্তি ছিলাম, 24 ঘন্টা করে 42,000 টাকার মতো বিল আছে। তারপর আমরা এখানে একজনের মারফতে, ডাক্তারের মারফতে এখানে সিট পাইছি। সিট পাওয়ার পরে আইসিইউতে ছিলাম প্রায় 10 দিন। হামের প্রাথমিক ধকল কাটিয়ে উঠলেও তীব্র শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার মতো উপসর্গে ভুগছে শিশুরা। বাংলাদেশ শিশু হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র বা পিআইসিওর সামনে এখন মুমূর্ষু শিশুদের বাঁচানোর লড়াই। এখানে হাম আক্রান্তদের জন্য মাত্র 14টি শয্যা বরাদ্দ থাকলেও সেই তুলনায় রোগীর সংখ্যা কয়েক গুণ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মৃত্যু কিংবা সুস্থ হয়ে কোনো শিশু বাড়ি ফিরলে দিনে হয়তো 2 থেকে 3টি শয্যা খালি হয়, কিন্তু সেই খালি শয্যা পূরণ করতে সময় লাগে বড়জোর 5 মিনিট। আইসিইউ এর অভাবে সাধারণ ওয়ার্ডেই উচ্চমাত্রার অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে অনেক শিশুকে। এখানে খালি হয় 2টা, 3টা, 4টা প্রতিদিন। ওই 4টা 2 মিনিটের মধ্যে ভরে যায়। বিশেষ করে আমাদের ভিতরে মনে করেন এখন 14টা হলো পিআইসিইউ, 90টা রোগী এখন ভর্তি আছে প্রায়। এখন 90টার মধ্যে বাকি পিআইসিইউ 14টার বাইরে যে রোগীগুলো আছে ওরা তো খারাপ হতে পারে, যেটা খারাপ হচ্ছে তাদের পিআইসিইউ দরকার। 3-4টা খালি হলে ওরা কিন্তু ভিতর থেকে ঢুকে যাচ্ছে। এই জন্য বাইরে থেকে যারা রোগীগুলো আসছে সরাসরি কিন্তু পিআইসিইউ বা আইসিইউ পাচ্ছে না। পরিসংখ্যান বলছে, গত 15ই মার্চ থেকে এ পর্যন্ত হামে প্রাণ হারিয়েছে 400-র অধিক শিশু। এর মধ্যে কেবল ঢাকার 3টি বিশেষায়িত হাসপাতালেই মারা গেছে 91 জন। ঢাকা বিভাগে মৃত্যুর হার 44%। ঢাকার ওপর এই অতিরিক্ত চাপের মূলে রয়েছে মফস্বলের ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থা। এগুলি নিউমোনিয়া আক্রান্ত হয়ে গেছে পরে কমপ্লিকেশন হিসাবে, বিশেষ করে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে, থানা লেভেলে ওরা কিন্তু লোকালি ডাক্তাররা চিকিৎসা করতেছে না, ভয় পাচ্ছে যে একটা মারা যায় তো গন্ডগোল হবে, ঝামেলা হবে। এই জন্য ওরা ভালো চিকিৎসার জন্য ঢাকাতে রেফার করে, ঢাকায় চলে যান। তো এই জন্য ওরা দৌড়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে হোক, গাড়ি ভাড়া করে দৌড়ে ঢাকায় চলে আসছে। ঢাকায় আসতেছে কিন্তু একটা আইসিইউর জন্য, পিআইসিইউর জন্য, কিন্তু এই ফ্যাসিলিটিস তো ঢাকায় লিমিটেড। বিশেষজ্ঞদের মতে কেবল ঢাকা নয়, জেলা পর্যায়ে দ্রুততম সময়ে আইসিইউ ও সেন্ট্রাল অক্সিজেন সেবা নিশ্চিত না করা গেলে এই শিশু মৃত্যুর মিছিল থামানো অসম্ভব হয়ে পড়বে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এখন টিভির 4 সংবাদকর্মী মাহমুদ রাকিব, মুজাহিদ শুভ, বেলায়েত হোসেন ও আজহার লিমনের বাধ্যতামূলক ছুটি প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহালে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সকালে রাজধানীর ওয়ারিতে এখন টিভির কার্যালয়ের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের এই অবস্থান কর্মসূচিতে যোগ দেন প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিকেরা। বক্তব্য রাখেন ডিইউজের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, ডিআরইউ এর সভাপতি আবু সালেহ আকন, মানবাধিকার কর্মী নূর খান লিটন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বক্তারা বলেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ না করে 4 সাংবাদিককে 3 মাস ধরে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো এক স্বৈরাচারী সিদ্ধান্ত। আগামী 72 ঘন্টার মধ্যে 4 সাংবাদিককে পুনর্বহাল না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আগামী শনিবার অর্থাৎ 16 তারিখে 16ই মে এখানে লাগাতার অবস্থান কর্মসূচি হবে। সেদিন থেকে যদি আপনার এই টেলিভিশনের দরজাগুলোকে তালা দিয়ে বন্ধ করে দিতে হয়, সেই সিদ্ধান্ত নিতে পিছপা হবে না ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এদিকে পশ্চিমবঙ্গ সরকারের এমন সিদ্ধান্তে আপত্তি জানিয়ে প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে তাদের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর
হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কাঁটা তারে ভয় পায় না, আগের বাংলাদেশ আর নেই। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্তে পশ্চিমবঙ্গ সরকারের কাঁটা তার দেবার বিষয়টি পর্যবেক্ষণ করছে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, এই সফরে তিস্তা ইস্যুতে ভালো অগ্রগতি হয়েছে। চায়না এক্সিম ব্যাংক এই প্রকল্পে অর্থায়ন করবে। সময়সূচি নির্ধারিত না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানান উপদেষ্টা। কাটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাটা তার ভয় পায় না, বলছেন বাংলাদেশের সরকারও কাটা তার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমরা কথা বলবো। there was a discussion on Tista, not in full detail, but Tistaতে ভালো অগ্রগতি হয়েছে। ডিসকাশনটা it's a full process discussion in terms of একটা প্রোগ্রেস Tista আলোচনা নিয়ে একটা আপনার in terms of পজিটিভ আলোচনা হয়েছে। that's what I would say। এবং আপনার চায়নার এক্সিম ব্যাংক ইন্টারেস্ট শো করছে টু ফাইন্যান্স দি টিস্টা। ঈদ উল ফিতরের সময়ের ভুলগুলো শুধরে আসছে ঈদযাত্রার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ঈদযাত্রা সংক্রান্ত সভা শেষে তিনি কথা জানান। মহাসড়কগুলোর যেসব স্থানে অতিরিক্ত যানজট হয় সেসব স্থানে নজরদারি বাড়াতে মোট ৬৯টি ভ্রাম্যমাণ আদালত কাজ করবে বলেও জানান মন্ত্রী। নজরানা চৌধুরীর রিপোর্ট। ঈদকে সামনে রেখে মাত্র ২-৩ দিনের ব্যবধানে ১ কোটিরও বেশি মানুষ রাজধানী ছেড়ে যায়, কিন্তু প্রতিবারই ঈদে বাড়ি যাওয়ার সময় মানুষকে কম বেশি ভোগান্তি পোহাতে হয়। সেই ভোগান্তি লাঘব করতে সরকারের বিভিন্ন সংস্থা ও পরিবহন সংশ্লিষ্টদের নিয়ে সোমবার সচিবালয়ে বৈঠকে বসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে মন্ত্রী বলেন, গত ঈদ প্রস্তুতিতে যেসব ঘাটতি ছিল তা দূর করার লক্ষ্যে তারা কাজ করছেন। গতবারে ঈদযাত্রায় যে ব্যত্যয়গুলি হয়েছিল সেটা কিভাবে এবার আরও অধিক মনোযোগী হয়ে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে নিরসন করা যায়। গতবার মনে হয় ২৪টি মোবাইল কোর্ট কাজ করেছিল, ৬৯টি মোবাইল কোর্ট যাতে পরিচালনা করা যায়। সেন্সিটিভ জায়গা হিসেবে বাইপাইল এবং আবদুল্লাপুর আমরা দেখেছি অস্থায়ী হঠাৎ কাউন্টার হয়ে যায়। আমরা এই নজরদারিতে নিয়েছি, সেখানে আপনার মোবাইল কোর্ট একেবারে স্থায়ীভাবে থাকবে। ঈদযাত্রা সংক্রান্ত যে কোনো অনিয়ম রোধ করতে তার মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তরগুলোর পাশাপাশি পরিবহন মালিক শ্রমিক সংগঠনগুলো সার্বক্ষণিক কাজ করবে বলে জানান শেখ রবিউল আলম। একসাথে অতিরিক্ত যাত্রীর চাপ কমাতে পোশাক কারখানাগুলো ৩ ধাপে ছুটি দেওয়ার জন্য পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-কে অনুরোধ করার কথাও বলেন তিনি। আমাদের দাবি রয়েছে তারা যেন ৩ দিনে অথবা ৪ দিনে ধাপে ধাপে, যেখানে ওয়ার্ক অর্ডার ওরকম নাই তারা একটু আগে গেল, এই বিবেচনা করার জন্য জোরালো দাবি জানিয়েছি। তারা আমাদের নিশ্চিত করেছে, কিন্তু শতভাগ নিশ্চিত হব গতবার যেহেতু হয়নি, তো নিশ্চয়ই সেই আশঙ্কা আমার মধ্যে আছে। কোনো বাস যাত্রী নিয়ে ফেরিতে উঠতে পারবে না বলেও জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পাশাপাশি নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই মন্ত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এআইসিসি ক্যামেরার মাধ্যমে গত সপ্তাহে রাজধানীর ৮টি স্থানে ৩০০টিরও বেশি মামলা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। বিমানবন্দর এলাকায় সোলার পাওয়ার ট্রাফিক সিগন্যাল লাইটের উদ্বোধন শেষে তিনি একথা বলেন পর্যায়ক্রমে ৩০টি পয়েন্টে সিসি ক্যামেরা বসানোর কাজ চলমান রয়েছে। ডিএমপির অর্থায়নে 7টি ক্রসিংয়ে সোলার পাওয়ার সিগন্যাল লাইট বসানো হয়েছে। রাস্তায় কোনো যানবাহন সিগন্যাল লাইন অমান্য করলে মামলা করা হবে বলেও জানান তিনি। হ্যালো ডিএমপি নামে একটি মোবাইল অ্যাপ চালু করার কথাও জানানো হয়। ট্রাফিক আইন ভঙ্গ করার ভিডিও যে কেউ এই অ্যাপে পাঠালে মামলা ও জরিমানার আওতায় আনা হবে বলে জানান ডিএমপি কমিশনার। কাউকে হয়রানি করতে নয়, 18 কোটি মানুষকে সুরক্ষা দিতে সাইবার সিকিউরিটি আইনের সঠিক প্রয়োগ দরকার বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন এএসআরএফ সংলাপে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। সাইবার ক্রাইম বলে, ওই ক্রাইম থেকে বাঁচানোর জন্য বাংলাদেশের 18 কোটি মানুষকে বাঁচানোর জন্য এই আইনটা প্রয়োজন ইমিডিয়েট, এবং এই আইনটা যেন আগের সরকারের মতো
যারা বিরোধিতা করবে তাদেরকে চোখ বেঁধে নিয়ে আইনে মামলা করা, এইসব করা যাবে না। এইসব করতেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এইসব করতেও দেবেন না, উনি বদ্ধপরিকর।